গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। তার মানে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল, আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন, বা আপনি কি আগে কোনো পদক্ষেপ? আমি এর আগে আমার কোনো খবর ছিল না, আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমরা ফাঁস করে দেব। সেটা তো কাঠের ব্যাপার বলেছিলাম, টাকার ব্যাপার বলিনি। টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা এই করে। কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা বিষয়, এই যে দল এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত যেটা নিল, তার সঙ্গে কি তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে, বা আপনি বলেছেন, বা আপনি কেন বলেছেন? দল কি এটা আপনার কাছে কোনোভাবে জানতে চেয়েছে? না, দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। আমি সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা, সেই নির্দেশটাই আমাদের কাছে। না, আমার কাছে না 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 আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল না। না, এই কথা বলা না। না, আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে। সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সেটা কবে বলেছে? আজকে এই 2:30-3টার সময়। আপনি কি আগামীকাল গিয়েই পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেব। কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল, মানে এইরকম একটা বিষয়? না, সেটা দল যেভাবেই সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে। এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে, কিন্তু কঠোর হলে হবে। প্রথম দিনের মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময়। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন। দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে, এতবারের বিধায়ক, এতবারের মন্ত্রী, তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কি একটু কষ্ট লাগে না? আমি তো দলের বাইরে নয়, আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছে, মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী, তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না। আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি? না, আজকে কোনো কথা বলবো, কালকে পদত্যাগপত্র দেওয়ার সময় কথা বলবো। গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো, ঘরে বাইরে একটা চাপ তৈরি হলো, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের তৃণমূলের সৈনিক, দলের প্রতি কি এটা কি দল প্রতি আপনার প্রতি বেশি একটু কড়া হলো বলে মনে হয়? হ্যাঁ, দলের যদি কোনো নিয়ম কানুন আমি ভেঙে থাকি, দল তো সর্বাগ্রে, আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি, দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। অখিলবাবু, বন দপ্তরের যে দুর্নীতির কথা আপনি বলছেন, সেটা কি আগামী দিনে সামনে আনবেন? আপনি কি দলের সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক তিনি এখন মুখ্যমন্ত্রী, তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবেন? না, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদত্যাগ করতে বলেছে। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাকে বলেছে, আমি পদত্যাগ করে দিয়েছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ, দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে
এই নির্দেশটা কি মেনে চলবেন, না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে? ব্যক্তি অখিলগিরি নয়, ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের। আমি এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। অখিলবাবু, একটা প্রশ্ন, গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদানুবাদ, তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো? বললাম তো এইটা, হ্যাঁ, কি দল থেকে নির্দেশ এসছে 2:45, এখন কথা বলো 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সব কিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করে দিয়েছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম তো। আচ্ছা, মেলে কি পাঠিয়ে দিয়েছে? পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। আচ্ছা, আগামীকাল আগামীকাল হার্ড কপি, মানে হাতে লেখা চিঠি ওনাকে দিয়ে দেবো। সরাসরি মুখ্যমন্ত্রী। কাল ক্যাবিনেট মিটিং ছিল 3টার সময়, যেহেতু কালকে বনমহোৎসব আছে বিধানসভায়, 10টা থেকে বসবে, তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি তাড়াতে ছিল। এই যে সিদ্ধান্তটা আপনাকে জানানো হলো, এর আগে কি আপনার সঙ্গে কোনোভাবে আলোচনা বললাম, করা একটা কথা হয়েছে? বললাম, আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই, দল উপরে যা রাজ্য দল যা সিদ্ধান্ত নিয়েছে সেইভাবে আমার সাথে আলোচনা করতে হবে, এমন কোনো কথা নেই। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয়। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবে। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক তথ্য এটা আপনি জানেন। দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকের যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কীভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন। সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে? আর তথ্য যা আছে আমি পরে বলবো। আচ্ছা, একটা বিষয় একটু বলুন না, সেটা হচ্ছে এই যে বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া? আমি জানি না, দুটো আসন হেরে যাবার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে, এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। এরপরে কীভাবে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার? আপনার? না না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেভাবেই কাজ করেছি দলে থেকে, এখনও করবো। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ হই না। কীভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন? আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার চলবে। অখিলবাবু, সবাইয়ের মধ্যে, সকলের মধ্যে একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে আরও বিভিন্নভাবে, এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে, এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে, বা আপনি কেন এইরকমভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন? কোনো একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। এই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তো আর ফেরানো যায় না। তো স্বভাবতই কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে, তার জন্য। মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন, বা তাকে সঙ্গে কথা বলবেন? কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন উঠে না। অখিলবাবু, মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি জমিগুলো দখলমুক্ত করতে হবে, আপনি গিয়ে সেই কাজে বাধা দিয়েছেন বলে রেঞ্জার জানাচ্ছেন। আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আপনি অমান্য করেছেন? না, রেঞ্জার ভুল কথা বলছে, এটা কোনো উচ্ছেদের ব্যাপার এটা কি হয়েছিল যদি একটু না। খুলে বলেন? না, এটা উচ্ছেদের কোনো ব্যাপার না। এখানে উচ্ছেদ কোনো নয়। রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা বলছে।
এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয়। এখানে যে সমস্ত দোকানদাররা বসছিল তার দোকানটা এবং ঘরটা একই জায়গায়, সমুদ্রের পাড়ে বসেছিল, ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত আর 2 ঘন্টা যদি অপেক্ষা করা হতো। সেটা ফরেস্টের ল্যান্ডে 20 ফুট সরে আসবে, অস্থায়ীভাবে তারা সেখানে সরে আসবে, সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। এটা কোনো উচ্ছেদের ব্যাপার না। এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ, যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া, এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক কিন্তু নেই। পারমিশন না থাকলে তো যে জায়গাতেই দোকান বসুক না কেন সেটা তো বেআইনিই হয় বা বেআইনি তাই বলছি। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান, আর এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান নয়, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? কোথায়? জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতির শামিল রয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করাত দিয়ে কেটে দিয়েছে বন দপ্তরের কর্মীরা। আমি বলছি দুর্নীতি, আপনি বলছেন কাঠ কেনাবেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছে, এখন আর দুর্নীতি সেই তথ্য কি আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। অখিলবাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য না, জন্য? আমি এটাও মনে করি না কোনো চক্রান্ত, কোনো অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবে, আমি এটা বিশ্বাস করি না। আপনাকে দিয়ে কি মুখ্যমন্ত্রী শিক্ষা দিতে চাইছেন যে যেসব আরো বিধায়ক রয়েছে বা মন্ত্রী রয়েছে তারা যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে, আমি আর তো